আসসালামু আলাইকুম। প্রতিদিন বাংলার পক্ষ থেকে আমি আব্দুল খালেক ভূঁইয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গাতে সন্ত্রাসীদের আগ্রাসনে এলাকার মানুষ কিন্তু অতিষ্ঠ। আর বিশেষ করে যে সন্ত্রাসীর নাম এখানে উল্লেখ হয়েছে সেটি হচ্ছে, তার নাম হচ্ছে জীবন। তো আমার পাশে যে ভুক্তভোগী যে মহিলাকে দেখতে পাচ্ছেন, ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে মোমেন, যিনি বিদেশি প্রবাসী। আর উনি একাই এই বাড়িতে থাকেন, অন্যান্য ভাড়াটিয়াও থাকে যারা ওই সন্ত্রাসীদের দ্বারা অত্যাচারিত, রাতে তাদেরকে অনেক ডিস্টার্ব এবং বিরক্ত করে। আর বিশেষ করে সবাই যে প্রবলেম, সেই প্রবলেমের বিষয়গুলো উনি বলবেন আজকে আসলে কি সমস্যাগুলো করে থাকে। আর ওনার নাম হচ্ছে, আপনার নাম তো লিলি আক্তার না? আচ্ছা, কি সমস্যা হয় একটু আমাকে বলেন তো। ওরা ওই রাস্তায় বসে থাকে, বসে রাত্রেবেলা এসে দরজায় নক করে যে মেজ দেন, আমাদেরকে মেজ দেন, প্রতিদিনই মেজ দেন, পানি দেন। আমাদের বাড়ি ভাড়াটিয়ারা চাকরি করে, এখানে সেখানে গরিব মানুষ, এরা কর্ম করে খায়, এদেরকে বলে টাকা দেন। হয়তো মোবাইল থাকলে মোবাইল নিয়ে যায়, না হয় বলে টাকা দেন। কিসে টাকা দিব? এরা বলে কিসে টাকা দিব, কয় দিতে হইব, না দিলে আমি বেশি আরও ইয়ে করবো। রাতের কটার দিকে এই কাজটা করে? কটার দিকে? 9টাও বাজে, 10টাও বাজে। হ্যাঁ, টাইম যখন হয় তখনই। আমাদের গেটটা যতক্ষণ খোলা থাকে, গেট খোলা ছাড়াও গেটের মধ্যে নক করে, গেট খোলেন কেন? কয় ম্যাচ নিব, ম্যাচ লাগবে, পানি লাগবে। আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, কতদিন হলো এটা? এটা এখানে অনেক দিন ধরে ঘুরতেছে, বসে থাকে। অনেক দিন বলতে মিনিমাম কতদিন হবে? মিনিমাম আমি তো 2-3 বছর ধরে দেখতেছি। 2-3 বছর। প্রশাসনকে জানাইছেন? জি না, আমি এলাকার বাইরেদেরকে জানাইছি। পরে এরা কয় এরা বসে থাকে, ইয়ে করে, কোনো গুরুত্ব দেয় না আর কি তারা। আচ্ছা, মানে কোনো সিরিয়াসলি কেউ নেয় নাই এই বিষয়টা। তো আপনি এখন কি চাচ্ছেন সরকার? বাড়িতে ভাড়াটিয়া থাকতে পারে না, এর জ্বালা, এ যন্ত্রণা। আমার 5টা ভাড়াটিয়া চলে গেছে, এখন বাকি তারা আছে, তারাও আতঙ্কের ভিতরে আছে যে আমরা কিভাবে থাকবো। আপনার বাড়ি ভালো আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই রাস্তার মধ্যে এত বিরক্ত করলে আমরা কিভাবে থাকবো। আর কি রাতের বেলায় ডিস্টার্ব করে না দিনও? না, দিনের বেলা করে না, রাত্রিবেলাই করে বেশি। মানে রাত্রে নীরব রাস্তা, এই জন্য এখানে সেই। জি। আচ্ছা, আর ভুক্তভোগী আর কেউ আছেন? গেটের মাঝে দাঁড়ায় থাকে, বলে কি কলে টাকা দিই, কিসের জন্য? কয় আমি এর চেয়ে বেশি দাবি করবো, যদি বাড়াবাড়ি করস এর চেয়ে বেশি দাবি করবো। সে একা না আর কেউ থাকে লগে? সে একাই থাকে, এখানে লগে আছে, কিন্তু এরা কিছু করে না, একাই করে একাই করে সব কিছু। দর্শক, এই যে প্রবাসীর ওয়াইফ যারা প্রবাস জীবনযাপন করে, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্সের যোদ্ধা কিন্তু প্রবাসীরা। আর সেই প্রবাসীদের স্ত্রীদের নিরাপত্তা এলাকার হয় না, এবং প্রশাসনও সে বিষয়গুলোতে নজর দেয় না। এলাকার মানুষদেরকে জানানোর পরেও তারা শক্ত পদক্ষেপ নিতে পারে না। কে সেই জীবন, কে সেই ব্যক্তি যার এত দাপট? দর্শক, আপনারা তো জানলেন লিলি আক্তার, ওনাকে কিভাবে হেনস্থা করা হয় রাতের বেলা, ওনাকে রাত্রে ঘুমাতে দেওয়া হয় না। আর সেই লোকেরই অত্যাচারে আরেক নারী রয়েছেন, যিনি যার বয়স কিন্তু অনেক। আর উনি আসলে তার অত্যাচারে কি শিকার হয়েছেন উনি এখন আমাদেরকে বলবেন। কি জীবন আপনাদের সাথে কি দুর্ব্যবহার করেছে বলেন। ওই আমরা দরজা লাগাই ঘরে বইয়ে থাকি, ভাত খাইতে বই, তারপরে আয়া দরজার মাঝে তারপরে বলে মেজ দেন, পানি দেন। তারপরে আমার হোলা গেটে কারে রয়েছে, এমনি কেন অপরাধ করে নাই। এই কবলে 3000 টাকা চাইলাম, আমার 300 টাকা দিয়ে। তারপরে রাইতের বাজে 10টায়, তো রাইতো হয় নাই, কলে 300 টাকা দিই। আমার হোলাকে কেটিয়া দিব তোমারে, কয় 3000 টাকা চাইলাম, অনেক 3000 টাকা চাই নাই, 300 টাকা দিয়ে দিই। হরে দিছি, আর তো হাওনাত লিয়া নিজের হাতে না গিয়ে টাকা কাজ করে, গরিব মানুষ তো দিয়া দিলাম বই ভয়া, কি করবো। তার পরিবারের কাছে কি অভিযোগ দিয়েছিলেন আপনি? না, আমি দেই নাই, হরে বাড়ি নিয়ে জানাইছি, আমরা তো বাড়া থাকি। আচ্ছা, উনি কিন্তু এই লিলি আক্তারের ভাড়াটিয়ে, যার সাথে আমি কথা বলতেছি, উনি কিন্তু লিলি আক্তারের ভাড়াটিয়ে। ও এখানে ওনার বাড়িতে যে কয়জন ভাড়াটিয়া রয়েছে সবাইকে কিন্তু এই লোক কিন্তু প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে। তো ওনারা আসলে এত ভীত, এত সন্তুষ্ট যে প্রশাসনকে গিয়ে যে একটি কথা বলবে মুখ ফুটে, সেটা কিন্তু বলতে পারছে না। লিলি আক্তারের বাড়ির ভাড়াটিয়া আরেকজন রয়েছেন, ওনার সাথে আমি এখন কথা বলবো। আপনার নাম কি? ইয়াসমিন। জোর বলো। ইয়াসমিন আক্তার। তো ইয়াসমিন আক্তার, আপনাকে কিভাবে আপনাকে ডিস্টার্ব করে?
আমার স্বামীকে আছে কালকে 7টা বাজে, তখন উনি বাজারে যাইতেছে, তার কাছে টাকা চাইছে। তখন টাকাটা চাইলে তারপরে 20 মিনিটের মতো আলাপ করছে উনির সাথে। উনি বলছে, আমার স্বামী বলছে যে আমি কই থেকে টাকা দিব, আমার কাছে এখন টাকা নাই। পরে কইতেছে না, কেউ তো হাওলাত করে হইলো আইনা দিতে হইব, কেউ তো হাওলাত করে আইনা দিতে হইব। তারপরে গেটে আইসে 3-4 বার গেটে আইসে, টাকাটা নিতে দেরি হইতেছে দেখে 3-4 বার গেটে আইসে। আয়া কইতেছে কই, পরে তো আমরা নয়ন কইছি, পড়ালা কইলে টইলে নয়ন ভাই আইসে, উনির সামনে আমগুলো ধমকি দিয়ে গেছে যে 200 টাকা চাইছিলাম, 200 টাকা দিলি না, তোরা ফাইরালাম সিরালাম, আরও অনেক বিভিন্ন জনের গালিগালাজ করছে। এমন কোনো কি আপনার মুখোমুখি হয়েছে সে কালকে আমার মুখোমুখি হয়েছে। আপনাকে কোনো এরকম বাজে কোনো টপিক কালকে বলছে যে 200 টাকা চাইছিলাম দিলি না, তোর কাছ থেকে আমি 10,000 টাকা নিবো, তুই 10,000 টাকা নিবো, তুই কি করবি আমার করিস, তুই কি ছিড়বি আমার ছিড়বি, এইসব কথাও কইছে। কয়ে টইয়া পয়লা গেছে। আমগরে এমন হুমকি দিয়ে গেছে। এখন যদি আমরা শুনলেন তো ওনাদের সে বিশেষ করে জীবন ছেলেটি, সে হচ্ছে মাদকাসক্ত, নেশাগ্রস্ত, আর সে প্রতিনিয়তই এই বাড়ির ভাড়াটিয়ার সাথে দুর্ব্যবহার করে এবং বাড়িওয়ালার সাথেও দুর্ব্যবহার করে। আপনার ভাড়াটিয়াদের সাথে কথা বললাম, আপনাকে যেভাবে হুমকি দামকি দেওয়া হয় সে ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ভাড়াটিয়া রয়েছে তাদেরকেও হুমকি দামকি দেওয়া হয়। তো আপনি এত অত্যাচার নির্যাতন নিপীড়ন করার পরেও আপনারা কেন প্রশাসনের সহযোগিতা নেন নাই কেন? না, ভয়ে এদের সাথে কথা বলার কোনো চান্স নাই তো, এরাই তো এলাকার সেরা, এদের সাথে আর কি বলবো আমরা বলেন। আচ্ছা। এলাকার এখানে স্থানীয় এরাই সেরা। আচ্ছা, এই যে শুধু কেন আপনাদেরকে অত্যাচার করেন, আশেপাশে অনেকে আছে? আশেপাশে প্রতিটি বাড়ি অলি গলি আমাদের এখানে কেউ সেভ নেই, শুধু আমরা না, আপনি সবার প্রতি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেন কোনো বাড়িতে বাড়িতে থাকতে পারে কিনা। এই সব যন্ত্রণাটা সবার ঘরে ঘরেই, আমাদের এখানে শুধু না। আচ্ছা, টাকা না দেয় নাই এবং তার উপরে হাত উঠাইছে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা? জি না, এর আগে এরকম কোনো হয় নাই। মানে শুধু টাকাই চায়, আপনার সাথে দেয়, এই তো ডিস্টার্ব করে। বাড়ির ভিতরে এসে একটা মোবাইলও নিয়ে গেছে। এর আগে মোবাইল নিছে ভালো কথা, কিন্তু 1 সপ্তাহ পরে আবার চার্জার খুঁজছিল। তো এই মোবাইলের চার্জারটা দে, তুই আমার মোবাইলের চার্জার দিয়ে কী করবি, যদি না দেস তোর খবর আছে, তোরে আমি খবর আনাই সারমু। এরপর এরা বাড়ি থেকে বাড়ি গেছে, ভয়ে আমার বাড়ি থেকে চলেই গেছে। বর্তমানে বাংলাদেশে মাদকের যে আগ্রাসন চলছে তার ধারাবাহিকতায় এই যুবক, যারা বেকার যুবক রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই জীবন সে মাদকাসক্ত আক্রান্ত হয়ে বিভিন্ন বাড়িতে এই এলাকার মানুষদেরকে কন্টিনিউ অত্যাচার নির্যাতন নিপীড়ন করেই যাচ্ছে, মানসিকভাবে টর্চার করছে, বিশেষ করে নারীদেরকে মানসিকভাবে প্রেশার দিচ্ছে। আর এই অত্র এলাকার প্রতিটা বাড়ির মানুষের উপরে এইভাবেই সে টর্চার করে যাচ্ছে। আর আমরা অন্যান্য বাড়ির মালিক যারা আছে তাদের সাথে কথা বলবো। দর্শক, জীবনের হাতে নির্যাতিত যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে কিংবা গার্মেন্টসে জব করে, এসব লোকেরাও কিন্তু তার হাতে নির্যাতিত। আর তার মধ্যে এই যে 3 জন মানুষ দেখতে পাচ্ছেন, 3 জনই তার হাতে নির্যাতিত। দেখি তাদের সাথে কথা বলি। আপনার কি নাম? আমার নাম রিফাত। রিফাত, জীবন কি সমস্যা করছে আপনাকে? জীবনে সমস্যা করছে বলতে, আমি কাজের যাওয়ার সময় হঠাৎ করে ডাইকা কয় কি আছে সাথে বার করে, একটা কেসি তাই হাতের ভিতরে কেসি দেয়, এরকম করে ঘুরায়, তারপরে টাকা চায়। টাকা চাওয়ার পরবর্তী টাকা যদি না দেয় তাহলে কেসি দিয়ে পার মারতে লয়। তারপরে ভয়ে আতঙ্কে ওদের বাইরে টাকা দিতে হয়। তারপরে দিয়াও বারবার আসার পরে দিয়ে আমার ডাহে, অনেক ধরনের ডাহে, যদি ঘরে যদি না পায় তাইলে হঠাৎ করে একটা রুমের দরজা খোলা থাকে, তো সে ডুইকা দেখে এই রুমে মানুষ নাই, আশেপাশে কোনো মানুষ নেই, ডুইকা মোবাইল নিয়ে যায়। তারপরে অনেক কিছু টাকা পয়সা থাকলে এরকম চিন্তাই করে নিয়ে যায়। আচ্ছা, আপনি কাজ করেন কোথায়? আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন। আপনি কি নাম? মাজারুল ইসলাম। আপনি কি কাজ করেন? রাজমিস্ত্রি। আপনিও রাজমিস্ত্রি? জি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি কোন বাড়িতে? এই বাসায়। এই বাসাতেই? জি। আচ্ছা, তা আপনার জীবনের কি সমস্যা আপনার? জীবনের নাম মাজারুল ইসলাম। আমি আইতে যাইতে আমার অনেক ডিস্টার্ব করে, টাকা না দিলে চাকু ধরা টাকা না দিলে তোরা মাইরা লামু, হুমকি ঝুমকি দেয়া, এগুলি কইয়া বাসাতে টাকা আনা, আমার মারাতে টাকা আনাইছে, আমার বাইরে আটকায় রাখা, আমার মাদার হাতে টাকা নেওয়াইছে, নিছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আজিজুল। আপনি কি করেন?
আমি রাজমিস্ত্রির কাজ করি। আচ্ছা, আপনারা তিনজনই রাজমিস্ত্রির কাজ করেন। তিনজনকে এভাবে জীবন আপনাদেরকে টর্চার করছে। আপনাকেও সেম? আমাকে ওই যে কালকে আমার থেকে টাকা চাইছিল, পরে আমি টাকা দিতে পারি নাই। আচ্ছা, টাকা দিই আপনার নাই। টাকা দেন না বিদেশ, সেই সুবাদে এই গ্যামজামটা হয়েছে। জি। আর দর্শক, যে মূল যে প্রবলেমটা হয়েছে, যে তাদের কাছ থেকে কন্টিনিউ তাদেরকে টর্চার করতো এবং তাদের কাছ থেকে টাকা নিত এবং উনি যে আপনার কি নাম? আজিজুল। আজিজুলের সাথে প্রবলেমটা ক্রিয়েট করার কারণেই এলাকার যে স্থানীয় ছেলেরা রয়েছে, বিশেষ করে নয়ন, সে তার এই অবৈধ কার্যক্রমের ক্ষেত্রে বাধার সৃষ্টি করার পরেই কিন্তু এখানে একটি হাতাহাতির ঘটনা ঘটে। সে সুবাদে কিন্তু প্রশাসন, পুলিশ আসছে, তাদের এভিডেন্স দিয়েছে এবং আমরাও জানতে পেরেছি। সে জানার জন্য জেনেই কিন্তু আমরা এখানে এসেছি। তো আপনার কাছ থেকে কি টাকা নিছে? না, আমার কাছে আমি টাকা দিই না, যে বিদায় এই গেমজামটা হয়েছে। হ্যাঁ, ইফতারির পরে আমি বাসাতে বাড়িতেছি, পরে গেটেলারে গেছি, আমার ডাক দিলে আমি গেলাম। কি হয়েছে ভাই? ওই জীবন ডাক দিছে, তো আমি গেলাম। কি হয়েছে ভাই? বসলাম। পরে আমার কয় 2000 টাকা দেও। তা আমি কইছি আমার কাছে তো ভাই টাকা নাই, আমি আর হাতে কোনো টাকা নেই, আর কিসের টাকা দিব? তো কয় বেশি কথা কইলে আরও বাড়বো টাকা, 5000 টাকা দিতে হইব। তো আমি কইছি আমার কাছে কোনো টাকা নাই। টাকা না দিলে মাইর খাবি, এমন ফিডামু 10,000 টাকাও বাড়িব। পরে আমি আর তার সাথে বাড়াবাড়ি করি না, আমি বাসাতে আয়া বসি। বাসাতে আয়া তো আমি আমার নয়ন ভাই দোকানদারি হয়, এই লাস্টে আমি সবসময় বাড়িটাই আনি, চিনি। তো আমি তারা জানাইলাম যে ভাই আমার সাথে এরকম করতেছে। তাইলে আবার দোকানতে আইলো, আয়া জিগাইলো যে এই তুমি জীবন ভাই, তুমি আমার বাড়ির বাসাতে তুমি টাকা পয়সা চাও কেন? তো নয়ন ভাইয়ের সাথে ধাক্কাধুক্কি লাগিয়ে গেছে, আরও বাজে বহাবহি করতেছে, আমারে দেখবো, আমারে মারিয়া লাগবো, এই করব সেই করব। নয়ন ভাই কইতেছে, হ্যাঁ তুই বারাটিয়া লাগিয়ে আমার সাথে এরকম ব্যবহার করবি কি লেগে? তো নয়ন ভাই কইতেছে যে বারাটিয়া দিকে আর কি মানুষ না, তুমি এর সাথে টাকা পয়সা চাও, আবার বাড়ির ভিতরে ঢুকিয়ে এর সাথে অত্যাচার হরো, এগুলি কি আমরা খারাপ লাগে না? তখন এইগুলি বিষয় লিয়ে নয়ন ভাইয়ের সাথে এবারে মারামারির বাউ। আমার আরো অনেক হুমকি টুমকি দিয়ে আমার মারবো, রাস্তাঘাটে ফাইলে ধরবো, আরো টাকা দিব, আর নয়ন বাইরে হ্যাঁ দোকান ফাট লুট করবো। এই নিয়ে কালকে বাদে বিস্তারিত যা হয়েছে। আপনারা তো শুনলেন তো যে আসলে ঘটনাটা কি হয়েছিল, আর আরও অন্যান্য লোক ছিল সেখানে প্রেজেন্ট। আমার পাশে আরেকজন আছে। আপনার নাম কি? আমার নাম বাবুল। কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। আমার নন হয়েছে আমার পোলা ইয়াবার করলো কি এই 7টা বাজে এই কাম হয়েছে। আমি নামাজ পড়ে আইছি 10টা বাজে তারা নামাজ পড়ে আইছি। আইয়া দেই কি আমি আইয়া মেসরালি জিজ্ঞেস আছে, কিরে জীবন তুই এইগুলি কি করস? কয় আমি এগুলি করবই। কয় আমি কই তুই এটি করবি কে? এটা কইছি বাদা আলাদা কি কয় বেশি করবি, তোর দোয়ান লুটমুট করে লাভ, তুইও চান্দা দিবি, আবার চান্দা দিবি, তোর টেও দিতে হইব, তুই এনে কেমন দোয়ানদারি করছ আমি দেখে দিব। এই এক কথা দুই কথা লিয়া আবার গেলো কি এই তরকারি হয়েছে, এবার আতাতে হয়েছে, আতাতে আঙুল ধরে হয়েছে, আবার কি হামার লইছে, সেন লইছে, জীবনের লইছে, জীবনের ভাইয়া লইছে, এই নোয়াব লইছে। নোয়াবকে নোয়াব হইল এই জীবনের বাপ। আবার লাগলো কি এই দোয়ান তার সিপ মিলিছে 50,000 টাকা নিছে গা, আর নিচে হকে মাল ছামানা নিচে হকে 80-90,000 টাকা মতন আমার রুকসান। আচ্ছা, যে নওয়াব আলী যে উনি না জানে না শুনে কি ছেলের সাথে এইভাবে অ্যাটাক করছে আপনাদের? হ্যাঁ কোনো কাম কাজ না, এরা ব্যবসায়ী করে এটি। এরা কি এখানে স্থানীয়? এই বাড়ি করছে কি আগে কোথায় ছিল? আগে 2,500 বাড়ি ছিল। হ্যাঁ নবিলে এই কাম করছে, হাতে দূরে এইছে। এই যে লিলি আক্তারের বাড়ির পাশেই আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি। প্রতিটা মানুষ কিন্তু একই অভিযোগ দিচ্ছে যে এই ছেলেটি সবাইকে কিন্তু হেনস্থা করে চলছে, যার নাম হচ্ছে জীবন। এই জীবন ছেলেটি কিন্তু সবাইকে কিন্তু হেনস্থা করে চলছে এবং সবার কাছেই চাঁদা, বিভিন্ন ধরনের অত্যাচার, রাতের বেলা তাদেরকে টর্চার, তাদেরকে ঘুমাইতে দেয় না। আরেকজন আছে, আপনার নাম কি? নাম কাউসার। এই ছেলেটা আপনাদেরকে কি পেরেশানি করতো? পেরেশানি বলতে আমাদের পাশের বাসায় ওইখান থেকে টাকা পয়সা নেই তো, আর লোকজনের ঘুমাইতে দিত না। মেয়ে ছেলেরা যাইতো এখান দিয়া, এখানে মেয়ে ছেলেরগুলো মানে ডিস্টার্ব করতো। সে কানে হাতাইতো, দেখতো কি স্বর্ণের জিনিস আছে কিনা, মানুষের টাকা টুকা নিত এই আর কি, মোবাইল
এই গরিব মানুষ এইখানে থাকে, আমাদের পাশের বাসায় বাড়াইটারা আসে, দিন আনি দিন খায়, তাদেরকে উপরে এই অত্যাচার হলে তো কেউ থাকতে পারে না। ও এই বাড়ি তো আপনার না? জি জি। আচ্ছা, তো এই যে প্রবলেমগুলো হচ্ছে, আপনারা ওনারা তো ভাড়াটিয়া মানুষ, ভয়ে হয়তো কিছু করতে পারে না, আর ওই মহিলা একা লিলি আক্তার যিনি, তার হাজব্যান্ড বিদেশ থাকে, তো আপনারা যেহেতু এগুলো দেখছেন, কোনো পদক্ষেপ নিয়েছেন আপনারা? আমরা এই পর্যন্ত পদক্ষেপ ওনাকে জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসা করলে ও এড়িয়ে যেত কথা বলে, বুঝছেন? আমরা আচ্ছা, মানে ভয়ে বলে নাই? বলা যায় নাই আর কি। আচ্ছা, আসলে উনি পর্দাশীল মানুষ তো, পর্দা করতো, আপনারা তো দেখতে পাচ্ছেন, ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম, তো উনি আসলে সবার সম্মুখে আসে নাই, এবং কি স্ট্রেটলি উনি কিন্তু এই বিষয়গুলো সবার সাথে শেয়ার তেমনভাবে করে নাই, তাই সবাইও দেখেও হয়তো উনি অভিযোগ করেনি বিধায় হয়তো ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই। তো এখন তো আপনারা জানলেন, কি ভবিষ্যতে আপনারা সচেতন থাকবেন তো নাকি? ইনশাল্লাহ আমরা চাই এখানে এই মহল্লার ভিতরে শান্তি মতোই বাস করা, আমি চাই এটা। তা আমাদের যে মহল্লা বা যে বাড়িওয়ালারা এখানে বর্তমানে আছে, তারা আমাদের সাথে কথাবার্তা হয়েছে যে আমরা একমত আছি, যে কোনো প্রকারের যে কোনো দুর্ঘটনা আমরা ইনশাল্লাহ ঝাঁপাই পড়বো ইনশাল্লাহ। আমি যে রাস্তাটা দেখেছি, এই রাস্তার শেষ প্রান্ত কিন্তু ওইটা, আর এইখানে যে রাস্তাটা পাকা রাস্তা, আপনারা চাইলে কিন্তু একটা গেটের ব্যবস্থা করতে পারেন, কেন করেননি? আমরা এটা পদক্ষেপ নিয়েছিলাম, হয়তো পৌরসভার অনুমতি লাগে এখানে এটা দেওয়ার জন্য। পৌরসভায় গেছিলেন? আমরা পৌরসভা যাই নাই বটে, তো আমাদের একটা পদক্ষেপ এটা মিস হয়ে গেছে, পরবর্তীতে আমরা গেট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। দর্শক, এই তো জানলেন তো, এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিটা ভাড়াটিয়া কিন্তু তাদের এই প্রবলেমের কথা কিন্তু তারা বলছে। তার এই রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন একটা রাস্তা, হয়তোবা ওনারা যদি আগে থেকে সচেতন হইতেন, হয়তোবা এরকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতো না। এই যে আমরা সামনে যে দোকানটি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে নয়নের দোকান। সেই কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু যখন হচ্ছিল তখন সে প্রতিবাদ করছিল, আর এই প্রতিবাদের কারণেই কিন্তু তার সাথে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা এখন তার দোকানে আসছি, দেখতে পাচ্ছেন যে সে দোকানে বসা। তোমার নাম কি? সাইফুল ইসলাম নয়ন। সাইফুল ইসলাম নয়ন, আসলে ঘটনাটা কি হয়েছে বলো তো একটু। গতকাল সন্ধ্যা 7টার দিকে আমি দোকানদার মাগরিবের নামাজ পড়ে দোকানে বসছি, বসার পর আমার খবর আসলো ভিতরে এক বাড়িতে আমার এক কাস্টমারের কাছে 500 টাকা দাবি করছে, টাকা দেনে পাইতামি করতেছে, টাকা না দিলে করতে পারতে দিবে না। তো আমি বলার পর আমি কোনায় দাঁড়ায় দেখছি সে আসলে পাইতামি করতেছে, যাইতেছে আসতেছে, গিয়ে বললাম ভাই তুমি এখানে কি জন্য দাঁড়ায় রইছো? এই কারণে এমনই। তো বললাম তো ভাই এই বাড়ির নাম আজিজুল, নাম সোহাগ, তার কাছে কিছু টাকা চাইলা, কয় না টাকা চাই নাই, অস্বীকার করছে প্রথমে। সে বলে তার আজিজুলকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে সে বলতেছে তুই 9 রাতে ভিসা দিয়েছস, 9 তখন লুটপাট করবো আগে, পর তোর 10,000 টাকা দাবি তো আদায় করবো, পারলে 9 ঠেকায়। এই কথা বলার পর আমি আইসা পড়ছি, আসার পরে হ্যাঁ কিছুক্ষণ পর আমার এক মুরব্বী জিজ্ঞাসা করছে, মুরব্বীর সাথে খুব খারাপ ব্যবহার করছে, খুব ব্যবহার পরে হ্যাঁ দাও, আর বললাম হামার নিয়ে আসছে, এবার আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমার পক্ষের হাড়িতে হামার দিয়ে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে হাতাহাতি হয়েছে, আমার দোকানে আক্রমণ করতে চাইছিল, আক্রমণ আমি করতে দেই নাই, চাউল মূল ফালাই দিছে, দোকানে ডিবাই সব কিছু ফালাই দিছে, যেভাবে চেষ্টা করার পর হ্যাঁ প্রতিরোধ করার করছি, আর ছাটা নামাই দিছি, এবারে হাতাহাতি আমার সাথে হয়েছে। এবারে হ্যাঁ মাথা ফাইটে আছে, মাথা ফাটছে, ওয়ালের মধ্যে বাড়ি খাইয়া গিয়া, আমি রেখাকে অভিযোগ করছে, ওয়ালের বাড়ি খাই মাথা ফাইটে আছে গা। আচ্ছা, এই ঘটনা ঘটার পরে তোমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছো কিনা? জি বড় দ্বারস্থ হয়েছি, আমরা রূপগঞ্জ থানায় গেছি, যাওয়ার পরে আমরা অভিযোগ দিয়ে আসছি। আজ বিকালে 3:30টার দিকে অভিযোগ থানার ওসি নিজে আসছে, আসার পর জনগণ এইগুলির যত মহিলা আছে, বইন আছে, সব ভাই আছে, সবার থেকে জিজ্ঞেস করে রিপোর্ট নিয়ে গেছে, এবং দোকান খুললা আমার দোকানের পরিস্থিতি দেখে গেছে। আচ্ছা দর্শক, শুনলেন তো। আচ্ছা, এই যে ঘটনাগুলো কি তুমি কি আজকেই জানলা না আগের থেকে জানো যে এই ঘটনা ঘটে? তো সরকার পতনের পরতেই এই উৎপাতটা শুরু হয়ে বেশি হয়ে গেছে। কাস্টমার সদা নিতে আসে, কি ভাই চাইল 2 কেজি দেন, 2 কেজি গেলে চাইলে 2 কেজি তন্ন ভাই আপনার তন্তে মাইসেতে টেয়া দল লাগে, 500 টাকা কামাইছি, 200 নিচে কাটিয়া 300 লইছি, মানে হদাই দেন গে ভাই খাই ডাল গে ভাত খাইয়ে গিয়ে ঘুমাইতেই 2 কয় কারাই করছে, জীবন করছে, জীবন এই অবস্থা ভাই। আসলে এই যে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে, সে কিন্তু
প্রতিনিয়তই কিন্তু এখানে কিন্তু তার নলেজে কিন্তু এই বিষয়গুলো কিন্তু সে কিন্তু অবহিত ছিল এবং আশেপাশের ভাড়াটিয়ারাই কিন্তু তার কাছ থেকে বাকি খায় এবং তার কাছে কিন্তু এই বিষয়গুলো কি তার নলেজে দেওয়া হয়। আর গতকালকেই তার নলেজে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করার পরে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে। তো আমার আশেপাশে অনেক লোক আছে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ জামাল। আপনি কি করেন? আমি পেশায় জামদানি কাজ করি। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে আপনি কি জানেন? ঘটনাটা শুনে বাজার থেকে আসছি, আইসা দেখলাম যে ওরা অনেক লোকজন, ওই দিক থেকে অনেক লোকজন আইতেছে। তো আমরা এই জায়গায় অল্প কিছু লোকজন ছিলাম। ওই দুইটা পোলার লগে ওই যে আইসাও দেখছি যে ওই দুইটা পোলার লগে অনেক লোকজন ছিল, হাতিয়ার মুতিয়ার ছিল, স্যান্ডবডি ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা কি, আসলে এই পোলাওয়াদের দুইটা পোলার বা আরও কিছু পোলাও আইতেছে, আমরা পিছনে থাকি তো, পিছনে থাকি, সামনে আমরা যাইতে হয়, এই জন্য আমরা জিম্বি। যেমন আমাদের এই জায়গায় সবাই বাড়া থাকে, অন্য ডিস্ট্রিক্টের মানুষ অনেকেই কান্দাকাটি করে, মোবাইল রেখে দিছে, 300 টাকা রেখে দিছে, 500 টাকা রেখে দিছে, এই পোলাওয়াদগুলোই করতেছে। তো অনেক সময় পুলিশ ধরে, হারা নেশা বিক্রি করে বা নেশা খায়, পুলিশ ধরে কে বা কারা বড় ভাই আছে তাদের, আমি নাম বলতে পারতাছি না, তার জন্য দুঃখিত। ওই বড় ভাইয়ের দ্বারা হারা থেকে যেতেছে, থেকে আবার অকরেন্স করতেছে। একটা ছাত্র ছায়ের জন্য হারা এই জিনিসগুলা করতেছে। এই বড় ভাই কে যে আমরা এখনও জানি না, বা ওই বড় ভাইয়ের কাছে আমরা যাইতে পারিনি, এই পর্যন্ত যাইতে পারিনি। হাগু উপরে যে ছায়াটা আছে যাইতে পারিনি। তো আর বাপের কাছে বিচার দেওয়া হয়, ওই পোলাই দেয়, হ্যাঁ দেয়, হ্যাঁ দেয়, আমরা দিই, গ্রামবাসী বিচার দিই, কিন্তু আমরা কোনো বিচার পাইতেছি না, এখন পর্যন্ত বিচার পাইতেছি না। গত কয়েকদিন আগে পবনকুল এরকম কিছু লোকে যায় ঘটনা একটা ঘটাইছে। দর্শক, এটা হচ্ছে লিলি আক্তারের বাড়ির গেট। এই দেখতে পাচ্ছেন পাকা রাস্তা, মেন রাস্তার থেকে এই রাস্তাটা পাকা রাস্তা, আর এই হচ্ছে বাড়ির গেট। এখানে নাকি এই জায়গাটার মধ্যে অনেকে মাদক এনে রাখে, মাদক রাত্রে সেবন করে। পাশাপাশি আপনারা যদি দেখেন, এখানে কিন্তু পিছনে কিন্তু একবারে নীরব শুনশান রাস্তার মাথাটা অন্ধকার। এখানে লাইট দিলেও লাইট নাকি খুলে ফেলে, ঘুরে দেয়, আবার চুরি করে নিয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে পুরো একটা মাঠের মতো ফিল্ড, খালি জায়গা রয়েছে। এই দেখেন এখানে মাদক সেবন করে, যে সিগারেট, বিভিন্ন ধরনের মাদকের কাগজপত্র এখানে দেখা যায়। এই জায়গাটা নীরব শুনশান দেখে এইখানে কিন্তু মাদক সেবীরা তাদের রাতের আশ্রম এখানে প্রতিষ্ঠিত করেছে। আর এই জায়গাটা অন্ধকার বিদায়, এখানে প্রশাসনের কোনো লোক আসে না বিদায়, দর্শক যে এইখানে এই পাশেই দেখতে পাচ্ছেন যে লিলি আক্তারের বাড়িটি, আর ওনাকে সবচেয়ে বেশি টর্চার করে। তো প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানে অবশ্যই একটি টহলের ব্যবস্থা করবেন, যাতে অন্ততপক্ষে এইখানের মানুষগুলো যাতে এইসব মাদক সেবীদের, সন্ত্রাসীদের হাতে যাতে তারা অত্যাচারের শিকার না হয়, তারা যাতে নিরাপদে নিশ্চিন্তে এখানে চলতে পারে। আর বিশেষ করে এই এলাকাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলতে পারেন। রূপগঞ্জের পুরো এলাকাটা কিন্তু বেশিরভাগ হচ্ছে মেল ফ্যাক্টরিতে পরিপূর্ণ, যেখানে বিভিন্ন মানুষ কিন্তু এখানে কাজ করে থাকে। তো এই মানুষগুলো কিন্তু এখানে ভাড়াটিয়া হিসেবে থাকে। আর এই মুগরাকুল এলাকাটাই কিন্তু এই সবচেয়ে বড় বৃহত্তম এলাকা, যেটা হচ্ছে আপনার মানুষ এখানে কাজ করে এখানে ভাড়াটিয়া হিসেবে থাকে, এবং রাতের বেলা কিন্তু তাদের ডিউটি থাকে। তো ওই রাতের বেলা যারা মুভ করে তাদেরকেই তারা আসলে বিভিন্নভাবে টর্চার করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তার কিন্তু সীমানা কিন্তু এখানেই শেষ, আর ওই পারে কিন্তু টোটালি বিলের মতো এখানে এখনো বাড়িঘর হয় নাই। আশেপাশে সব জায়গাতে বাড়ি হয়েছে, কিন্তু এই জায়গাটা আর কি খালি পড়ে রয়েছে। তো ভবিষ্যতে এখানে হয়তো বা বড় ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই ঘটার আগে সবাই সচেতন থাকতে হবে, এলাকার মানুষ সচেতন থাকতে হবে, প্রশাসন এখানে অবশ্যই একটি টহলের ব্যবস্থা করতে হবে।